3 নম্বর সিঁড়ির ধাপটা একটু নড়বড়ে, দেখে আসুন। আর হ্যাঁ, বাদিকের দরজাটায় হাত দেবেন না যেন, ভেঙেছে, আঙুলে চোট লাগবে। ঘরটা একটু পরিষ্কার করে রাখতে পারতো, জানে এখানে সন্ধে অব্দি লোক থাকবে। কি আপনার আঙুলে কি হলো? ওই বাঁদিকের ভাঙা পাল্লাটা চোট পেলেন তো? আমারও ওরকম হয়েছিল। ঠিক ঠিক, আঙুলটা চুষে নিন, ভালো লাগবে। আমারও যখন চোট লাগে না, আমি আঙুলটা চুষে নিই। এ বাবা, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ঠোঁটে আঙুল রাখা স্বভাব আমার ছোটবেলা থেকেই। ভবেশদা তো বলে, সৃষ্টি তোমার এই খুকিপনা মোটেই ভালো অভ্যেস। ভবেশবাবুকে আপনি খুব মানেন না? অভিনয়ের সময় মানি, নইলে কেমন জ্ঞানদা জ্ঞানদা মনে হয়, সব সময় বকর বকর। ওনার কিন্তু খুব নামযশ। কে বলেছে? তোমার বউ? আগে না, বৌদি। আর আমার তো এখন বিয়েই হয়নি। ইয়ে মা, তুমি এখনো বিয়ে করোনি? তবে এটা কার জন্য? ও এটা? এটা আমার ভাইজির জন্য। আপনার ভালো লেগেছে? নিন, দেখুন না, দেখুন। এই ঘরে 1 মাস আগে একটা ম্যাজিক শো হয়েছিল, গিলিগিলি আপ্পা, গিলিগিলি আপ্পা। আর মাঝে মাঝে নাম সংকীর্তনে আসর বসে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আর কলকাতা থেকে যাত্রা থিয়েটারের দলে এই ঘরে একটু বিশ্রাম নেয়। সে ওরা এসে বিশ্রাম নেবে, আমার তো ঘুরে ঘুরে দেখতেই ভালো লাগে। তাই তো স্টেশনে নেমে ওদের পেছনে ফেলে তোমার সঙ্গে দৌড়ে এলাম। মফস্বলের লোকেদের আমার বেশ লাগে, কোনো জটিলতা নেই মনে হয়। তোমাকে আমার বেশ ভালো লেগেছে। আর কি সুন্দর নাম, শান্তি। তাই তো তোমার হাত ধরে ছুট দিলাম। দেখেন দেখি, প্রায় পড়ে যাচ্ছিলাম আর কি। তাই? আহারে, আমাকে তোমার ভালো লেগেছে তো? ধ্যাৎ, আপনি কি যে বলেন না। সত্যি তোমার তাকানোটা বড় নিষ্পাপ। তোমাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই জায়গাটাও, ওই যে আসার সময় দেখলাম, এই ঝিল, এই বাগান, আর এই গন্ধরাজের ঝোপটা। এখান থেকে গন্ধ পাচ্ছি জানো। আচ্ছা, ওই পেছনের দরজাটা খুললে কি ছাদ? আগে আগে এটা বাথরুম, বাথরুম এটা। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না, তখন থেকে এসে ঘুরছেন। আমি তো ঘুরতে ঘুরতেই পড়াই। আসলে ঘুরে ঘুরে পড়ালে বাচ্চাদের সবার উপর নজর রাখা যায়। ওরা আমাকে খুব ভালোবাসে, আবার খুব ভয়ও করে। আমার বাচ্চারা আমার জন্য সব করবে, কারণ আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত খরচ করব ওদের শেখানোর জন্য। ও, আপনি স্কুল মাস্টারনি? হ্যাঁ, আমি শিক্ষয়িত্রী। কেন, আমাকে কি টিপিক্যাল স্কুল মাস্টারের মতো দেখতে লাগে নাকি? না না, আমি তা বলিনি, আপনাকে বেশ ভালোই লাগছে। তবে বাচ্চাদের পড়ালে তাকে ভালো লাগতেই হবে। বাচ্চাগুলো তো বড়দের মতো অহংকারী নয়। ওদের মাথায় এই বড়দের মতো হাবে যাবে জিনিস গিজগিজ করে না। ওরা তোমাকে আঁচড়ে কামড়ে রক্তাক্ত করবে না, আবার ভয়ে কাপুরুষের মতো পালিয়েও যাবে না। আচ্ছা, ওই ওই জানলাটা খোলা যায়? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। এখানে কি দারুণ! আচ্ছা, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ, ওরা কত দূরে? না না না, প্লিজ, একলা থাকতে আমার খুব ভয় করে, খুব খুব ভয় করে, খুব ভয় করে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি না। আপনার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি একদম ঠিক আছি। আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি বসন্তে। আচ্ছা, তুমি কি জানো আজ আমরা এখানে কি করতে চলেছি? তোমার তোমার নামটা যেন কি? শান্তি। হ্যাঁ হ্যাঁ, শান্তি শান্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই মন্দিরের সামনে প্লাকার্ড ঝোলানো ছিল, তাতে লেখা ছিল কলকাতা থিয়েটারের, কলকাতা থিয়েটারের, হ্যাঁ, কলকাতা থিয়েটারের ন্যায়ালয়, ঠিক রাত 8টা। এর মানে কি জানো? না, আমি ঠিক জানি না।
তোকে আদালত নিয়ে কিছু? এই তো বুঝেছো। হ্যাঁ, তবে সত্যি নয়, বানানো, মানে নকল আদালত। ও, তার মানে আদালত নিয়ে কিছু মজা, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তবে এর মধ্যে লোক শিক্ষা হলো আমাদের প্রধান লক্ষ্য। আমাদের যিনি প্রধান শ্রী কেশব দত্ত, তিনি আবার লক্ষ্য ছাড়া এক পাও নড়তে পারেন না। আর তার স্ত্রী শ্রীমতী বেনু দত্ত, যিনি আপন হাতের দোলে দোলান জগৎ। অবশ্য তার নিজের কিন্তু কোনো দোলনা নেই। ও, তার মানে কোনো সন্তানাদি নেই, তাই তো? বুদ্ধিমান তুমি। তবে যাতে একলা না হয়ে যান, তাই অল্প বয়সী একজন রাজু ধর তাকে আশ্রয় দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আবার চাকরের মতো খাটিয়ে নিচ্ছেন। আছে একজন সুখেন্দ্র, গ্রামভারী, আইন বিশারদ। অবশ্য একজন ক্লায়েন্টও ধারে কাছে ঘাসে না। হ্যাঁ, তবে আজকের এই নকল আদালতের জন্য ও কিন্তু খুব বড় উকিল। আর একজন বিজ্ঞানী, মুখে পাইপ সাটেন, উচ্চ মাধ্যমিক ফেল। দারুণ মজা তো। আছেন এক অভিনেতা, নিজেকে ভাবে উত্তম কুমার, আসলে ব্যর্থ, ফ্লপ মাস্টার। আর সবার উপরে আছেন অধ্যাপক ভবেশ ভট্টাচার্য, বুদ্ধিজীবী, লেখক, নির্দেশক। অবশ্য উনি আজ আসছেন না, আসলে আসতে ভয় পাচ্ছেন। কিন্তু আজকের বিচারটা কি নিয়ে? ন্যাটো আর রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের সৈন্য অনুপ্রবেশের বিষয়ে। ও বাবা, এ তো খুব জটিল। এসে গেল। এবার ওদের আসতে দাও। কাকিমার কাছে বকা খেতে হতো, শুধু শুধু এইসব। যাই হোক না কেন, কাকিমা তো শুধু আমাকেই বকা দেবে। এ কি, ওরকম নাচছো কেন? এই আমার খুব জোরে মানে কোথাও। ওইদিকে। হ্যাঁ, সাবধানে, পিছন আছে। ধরটা ধপাস, পরে হলে কুমড়া পটাস, হইও না জানো। এই সৃষ্টি, একটা কথা বলবো? ইয়েস স্যার। বলছি, যা কিছু ঘটে যাক না কেন, তুমি কখনো সিরিয়াস হতে চাও না, তাই না? স্কুলে, ক্লাসে আমি তো গম্ভীর হয়ে থাকি, কিন্তু আমি বুঝি না বাইরেও কেন সারাদিন ওই গোমরা মুখ করে থাকবো, কিংবা শশাঙ্কর মতো উদাসীন উটের মতো মুখ করে থাকবো। আমরা হাসবো, খেলবো, গাইবো, নাচবো। জীবন তো একটাই, তাকে পুরোটা উপভোগ করবো। আমাদের এখানকার জুতিয়া বাবাও এমন বলতেন। সত্যি? জুতিয়া বাবা? হ্যাঁ, ওই জুতো মেরে মেরে আশীর্বাদ করতেন। ও, অন্যকে কি বলছি ভুলে যাও, আমি বলছি, আমি সৃষ্টি, একজন জ্যান্ত মানুষ, একজন মেয়ে হওয়ার অভিজ্ঞতা থেকে বলছি। আমার জীবনটা আমার, অন্য কারো নয়। তোমারটাও তোমার, এটাই সবচাইতে বড় সত্যি। জীবন তো বাহ, বাবা, সাধু সাধু সাধু। কি সাধু হয়েছে? কি হয়েছে? ওই যে শোয়ের আগে যেটা তোমার হতেই হবে, তা নইলে। আরে সে তুমি যাই বলো সৃষ্টি, এই শশাঙ্ক কিন্তু বেশ আমাদের বড় মাপের অভিনেতা, বুঝলে? এই পোশাক পরে, মুখে পাইপ নিয়ে মঞ্চের ওপর উঠে দাঁড়ালে ওকে দেখে বোঝাই যায় না যে ও 3 বারের চেষ্টা উচ্চ মাধ্যমিক পাস করতে পারেনি, আর এখনো পোস্ট অফিসে পিয়নের চাকরি করে। রাজু, হেসো না। আমি শ্রীমতী দত্তের দয়ায় লেখাপড়া শিখিনি। উচ্চ মাধ্যমিক ফেল করলেও সেটা করেছি নিজের বাপের টাকা। শান্তি শান্তি। চুপ, সাইলেন্স। আমি এখন একটা শান্তির সংলাপ বলবো।
এই সেই কেশ কৃষ্ণ, যে কেশ আকর্ষণ করে আমাকে দুঃশাসনের কৌরব সভার মধ্যে টানতে টানতে নিয়ে গিয়েছিল। ওই সভাতে গিয়ে যখন শান্তির কথা বলবে, সন্ধির কথা বলবে, এই কেশের কথা যেন তোমার মনে পড়ে কৃষ্ণ, যেন তোমার মনে পড়ে দুর্যোধন ওই সভায় আমার পঞ্চস্বামীর সামনে তার উরুর কাপড় সরিয়ে উরু দেখিয়ে আমাকে ইঙ্গিত করেছিল। যখন শান্তির কথা বলবে, এই কথা যেন তোমার মনে পড়ে কৃষ্ণ, যেন তোমার মনে পড়ে কর্ণ আর দুর্যোধন উভয় চিৎকার করে বলে উঠেছিল যে যে পঞ্চস্বামীকে ভজনা করতে পারে সে তো বেশ। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি কৃষ্ণ। আমি চারপাশে তাকালাম, সভায় অত লোক, তারা কেউ কিচ্ছু বললে না। আর ওরা বললে যে এখন বিজিত, এখন আমাদেরও ভজনা করবে। যখন সন্ধির কথা বলবে, এই কথা যেন তোমার মনে পড়ে কৃষ্ণ, যেন তোমার মনে পড়ে কর্ণ বলে উঠেছিল ওই সভায়, এই নারীর বস্ত্র হরণ করা এই সভায় সবার সামনে আমরা সব দেখব। আমি দেখলাম দুঃশাসন সত্যি উঠে এলো, আমার বসন্তরে টানলো, এক বস্ত্র আমাকে। ওই সভায় কত সব গুরুজনেরা তারা ছিল, বসেছিল, তারা বসে রইল তেমনি, কেউ কিচ্ছু বললে না। আর ওরা বললে, এই তো তোমরা এখানে, আর আমি তো ভাবলাম পথ হারিয়ে ফেলেছি বোধহয়। সব মাটি করে দিল। এই ভাই কার্তিক, এই সৃষ্টি একটা বেশ একক সংলাপ বলছিল, তুমি ভাই মাঝখান থেকে ঢুকে একবারে সব জলাঞ্জলি করে দিলে। হ্যাঁ, কিতনা কিছু বোঝে না, কিতনা কিছু বোঝে না। তো তোমার কি মনে হচ্ছে এই জায়গাটা ইন্টিমেট থিয়েটারের পক্ষে আদর্শ জায়গা? তোমার তো আবার কম দর্শক হলেই চলে যায়, আর বিষয়বস্তুগুলো সব ওই মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়, তাই তো? না না, আমি ভাবছি এই হলটা তো আসল করুন হারমান। তবে তো নকল আদালত জমে যাবে। এই কাকিমা কোথায়? কাকিমা আসেনি? এই শুরু হলে খালি কাকিমা 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 বলি। আর কেশব বাবু আসছেন, ম্যাডাম দত্ত খোপার জন্য মালা কিনছেন। এই রাজু, মাইকের ব্যাটারিও টেস্ট করে নিয়েছো তো? গত মাসের শোতে কিন্তু হেভি ক্যালেন্ডারি হয়েছিল। ওটা শুধু আপনার ক্ষেত্রেই হয়েছিল। আচ্ছা, তোমরা কি একটা ব্যাপার লক্ষ্য করেছো? সৃষ্টি বলো। আচ্ছা, কেশব স্যার আর ম্যাডামের বয়সের তফাৎটা দেখেছো? তাছাড়া কেশব স্যার একজন সমাজসেবক, তো ম্যাডাম দত্ত কোনো শিক্ষা দীক্ষা আছে বলে তো মনে হয় না। আর কি উগ্র সাজ, কি মিষ্টি ভাবে কথা বলে না, এই সৃষ্টি। হ্যাঁ, অবশ্য দুজনে এবার প্রাণী শক্তিতে ভরপুর। খোপার জন্য ফুলের মালা কিনছে, তাই না? তো স্বামী স্ত্রীর এমন ভালোবাসা, আড়ালে অন্য কিছু নেই তো? যত সব বাজে সিরিয়াল আর ওই ফালতু উপন্যাস পড়ার ফল। নবকল্যাণ পড়ে বোধ হয়। এই তো। ও মা, তোমরা এসে গেছো? আমি তো ভাবলাম জাগে বাবা জাগে। মালা কেনা হলো? না, আমি তো তোমার জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের ওই স্যার। বিনু, আলা প্রসঙ্গ থাক। রাজু সব জিনিস এসছে? এনেছি স্যার। পেশকার হাতে লাঠি ওই তো ওখানে। আমরা জজের পর শুনে এনেছি।
সুকান্ত তোমার উকিলের গাউন? ইয়েস মাই লর্ড। শশাঙ্ক তোমার কি অবস্থা? না না, আমি তো পুরো ড্রেস পরেই থাকি, শুধু ওই পাইপটা এ মা আননি না কোথায়। তাহলে তো তুমি সাক্ষী দিতেই ভুলে যাবে। ভুলবে না, ওটা আমার কাছে রাখতে দিয়েছিল, আমার ব্যাগে। এই ছেলের ব্যাগে ধূমপানের পাই, কি হচ্ছে এসব? কেবল নন কনফর্মিস্ট, তাই না? না এই শশাঙ্ক, ছবির আগে তোমার সঙ্গে আমার পার্টটা একবার রিহার্সাল দিয়ে দেবে? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কার্তিক! ইয়েস স্যার। সেট টপগুলো কোথায় রাখবে ভেবেছো? ইয়েস স্যার। স্যার, আমি ভাবছিলাম এই জায়গাটা হচ্ছে জজের জায়গা, আর এইখানটা হচ্ছে সাক্ষীর কাঠ গড়া, আর ওইখানটা হচ্ছে কনভিক্টেড। কি কেমন? বাহ, বেশ ভালো ভেবেছো। এনি মোর সাজেশন সুকান্দ্র? নো মাই লর্ড। শশাঙ্ক? না, বেশ ভালো। রাজু, তোমার কেমন লাগছে? বেশ ভালোই তো কাকিমা। আমার একটা সাজেশন আছে। কি? আচ্ছা, আমি বলছিলাম যে জজ যদি মইয়ের এই উঁচু ডগাটাতে বসে, তাহলে ওখান থেকে সব দিকটা বেশ ভালোভাবে নজর রাখা যাবে, তাই না? না, আইডিয়াটা মন্দ নয়। হ্যাঁ, তারপরে ও যদি মই উঠতে গিয়ে পড়ে যায় তখন? আমি ধরবো কাকিমা, আমি ধরবো। দরকার হলে স্যার আমার কাঁধে পা রেখে উঠবেন। এই না না না, তবুও ব্যাপারটা একটু রিস্কি থেকে যায়। হ্যাঁ, মানে ঝামেলার কি দরকার? হ্যাঁ না না, ওইটা বেশ মজবুত আছে, এই দেখুন আমি উঠছি, দেখুন। আরে, আসলে এটা তো একটা মহড়া, একটা নতুন কিছু হলে মজাটা জমে। ঠিক আছে, আমি মনে উঠবো। ব্রাভো, ব্রাভো, এই ছিটকা জুড়ে পড়া বন্ধ করে তো। আচ্ছা, রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিস্টার পুতিন কোথায় দাঁড়াবে? রাষ্ট্রপ্রধান পুতিন? আমি জজ হয়ে ময়ের ডগায় কার্তিকের কথা মতো আমি জজ হয়ে এই চেয়ারে বসলে রাষ্ট্রপ্রধান পুতিন ওইখানে। রাষ্ট্রপ্রধান? কিন্তু স্যার, এই দর্শকের দৃষ্টি থেকে দেখতে গেলে আমার মনে হয় এই জায়গাটাই ঠিক। এই যে কার্তিক, আমি তোমায় দোষী সাব্যস্ত করবো ফের যদি তুমি দর্শকের কথা ভেবেছো। এই কার্তিক, তুমি কি মনে করো? আধুনিক থিয়েটার তুমি কিছু বোঝো? দেখো শশাঙ্ক, ওই আধুনিক অনাধুনিক কিছু বুঝি না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, ব্যাস। বলছি এই রাষ্ট্রপ্রধানের ব্যাপারটা কি বলুন তো? কিসের ব্যাপার? না, ওই যে কেশববাবু বললেন না রাশিয়ার রাষ্ট্রপ্রধান, ঠিক বুঝলাম না। আরে বাবা, ওসব আসল নয়, অভিনয়। ওই যে কার্তিক বাবু, উনি হবেন রাষ্ট্রপ্রধান। কাকিমা, কাকিমা, কাকিমা ভবে থাকতে ভুলে গেলেন না? উমা, তাই তো? কি গো, ভবেশ বাবু তো আসেনি? পরের ট্রেনে আসবে হয়তো। আসবেন না? এই কেন আসবে না কেন? কারণ আমরা যে ট্রেনটা এলাম তারপরে অন্য কোনো ট্রেন নেই। কি শান্তি? আগে হ্যাঁ, মানে ওই লাইনে কাজ হচ্ছে তো, তাই জন্য ওই বিকেলের পর ট্রেনগুলো সব বন্ধ টন্ধ থাকছে আর কি। তা ভবেশদা যখন এটা জানবেন তখন নিশ্চিত আর আসবেন না। খুব হিসেবে মানুষ, কোনো ঝুঁকি নিতে চান না। হ্যাঁ, এই ব্যাপারে সৃষ্টি খুব ভালোই বোঝে। হ্যাঁ, ভবেশদার সঙ্গে তো সৃষ্টির ওই এই কি 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 হচ্ছে কি? অর্ডার, অর্ডার। হ্যাঁ, শুরু হয়ে গেল জজগিরি। আর ভবেশ দাকে বাদ দিয়েই ভাবতে হবে। এ, আমি করে দেবো, আমার মুখস্থ আছে সব সংলাপ। হাসির কি হলো? এটা হাসির কি হলো? দর্শকদের প্রতি আমাদের তো একটা দায়বদ্ধতা আছে নাকি? আচ্ছা, আসামি পক্ষের হয়ে কথা বলবে কে? আমি ওই বাদী বিবাদী দুপক্ষের হই আমি সওয়াল করব। ঠিক আছে, শোনো সুকেন্দ্র, তুমি যখন সরকারি পক্ষের উকিল তখন তুমি বলছো মিলাও। হ্যাঁ, তুমি যখন আসামি পক্ষের হয়ে বলবে তখন তুমি বলবে ধন্যবাদ। ধর্ম। গোল চশমাটা এনেছো? হ্যাঁ, এই তো। হ্যাঁ, ঠিক আছে, গোল চশমাটা পরে নেবে। ওকে। একটা মাফলার আছে, মাফলার? মামলা তো আনিনি। ঠিক, মাফলার বাদ দাও, তুমি মাজাটাকে একটু ভেঙে নেবে, একটু হাঁপাবে। ধর্মাবতার। ঠিক ঠিক, এটা কিন্তু বেশ একটা নাটকীয় হবে। বেশ, আমি রাজসাক্ষী, শুধু পাইপটা চাই, তাই তো? আচ্ছা, আমি একজন সাক্ষী, কিন্তু আর একজন ওই শান্তিকে দিয়ে করে নিলে কেমন হয়? শান্তি। হ্যাঁ, এই মাঝমাঝি হাঁসপাত অবস্থা লোকটাকে দিয়ে। আর তাছাড়া ও কি অভিনয় কিছু বোঝে? হ্যাঁ, মানে আমি অভিনয় কিছু জানি না। শোনো, আরে আদালতে গেছো তো? জীবনে না বোঝ না। নাটক দেখেছো তো? না, এরকম কোনো নাটক দেখিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, শোনো শোনো শোনো। এই নাটক শুরু হবার আগে আমি তোমাকে সব শিখিয়ে পড়িয়ে দেবো, বুঝলে?
আচ্ছা এই উকিলরাই তো সাক্ষীদের সব শিখিয়ে দেয় নাকি? আচ্ছা শোয়ের আগে ওকে দিয়ে একটা রিহার্সাল দিয়ে নিতে হবে তো। অবশ্যই। এই রাষ্ট্রপ্রধানের ব্যাপারটা এর আগে 7 বার হয়েছে, আজকেরটা নিয়ে 8 বার হবে, তো শোয়ের আগে আবার রিহার্সাল? ব্যাপারটা জাস্ট বোরিং হবে, বোরিং বোরিং একদম বোর। তার থেকে কাজ করলে হয় না? এই যে ছেলে মেয়েগুলো হবু শিক্ষক শিক্ষিকারা আজকে 1000 দিনের উপর হয়ে গেল একটা চাকরির জন্য রাস্তা বসে ধর্ণা দিচ্ছে, আন্দোলন করছে, তাদের নিয়ে একটা নতুন কিছু করলে হয় না? খবরদার খবরদার, রাজনীতি এসে যাবে, রাজনীতি এসে যাবে। ব্যাড আইডিয়া, ভেরি ব্যাড আইডিয়া। সৃষ্টির ভাবনাটা কিন্তু সঠিক না, মানে একটা নতুন কিছু করা চাই। আই এগ্রি উইথ ইউ সৃষ্টি। আচ্ছা আমার মাথায় একটা প্ল্যান এসেছে, জাস্ট টাইম পাস, আপনারা ভেবে দেখতে পারেন। কি গো সুখেন্দ্র বাবু? এই বলছিলাম এই কারুর বিরুদ্ধে যদি একটা কোনো মামলা সাজিয়ে এই আদালতে একটা কেস লড়া যায়, তাহলে শান্তিকে বোঝানো যাবে যে আদালতটা কিভাবে চলে, আর আমাদেরও ওই খেলায় সময় কেটে যাবে। কি বলেন জজ সাহেব? বেশ, তবে তাই হোক। ফিচার্স ফর নিউ আইডিয়া, নাট্যশাস্ত্রে একে বলে ড্রামা টেকনিক, ভিজুয়াল এনঅ্যাক্টমেন্ট। সৃষ্টি তোমার আমি তো একটা দুটো খেলতেও রাজি, মোট কথা খেলা নিয়ে কথা। হয়ে গেল। আমার 2 প্যাকেট সিগারেট চাই, আমার 2টো পান। এই কে কে আনবে সব? আমি এনে দিচ্ছি, নিচেই তো দোকান। এই শান্তি, এই শোনো, এই পয়সা নিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও, যে যা বলছে নিয়ে এসো। আর শোনো, 1 প্যাকেট মিষ্টি আর একটা মিনারেল ওয়াটার নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, সিগারেট পান জল মিষ্টি। মিষ্টি জল। ও হ্যাঁ মিষ্টি জল, সিগারেট পান মিষ্টি জল, সিগারেট পান মিষ্টি জল, সিগারেট পান। বলছি খেলাটা আবার শুরু করে দেবেন না যেন, আমি যাবো আর আসবো। যাই আমি একটু মুখে ঘাড়ে জল দিয়ে আসি। রাজু, সেটটা সাজিয়ে ফেলো। আচ্ছা কাস্ট চেঞ্জ হচ্ছে না তো? মানে একই উকিল একই জজ? হ্যাঁ বদল হবে কেন? আমি তো দুপক্ষেরই উকিল। আমিও জজ। আসামি তাহলে অন্য কেউ হোক। এই কি বলো কার্তিক? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই শশাঙ্ক, এই শশাঙ্ক, ওই যে সৃষ্টি তুমি ভেতরে গেলে, আজ রাতে ওনার সম্পর্কে তোমার 2টো কথা বলবো। আরে আমারও তো তোমাকে কিছু বলার আছে ভাই। আসামি বদলালে অবশ্য একটা বৈচিত্র্য আসবে। আমি হব আসামি? এই না, আমি হতে পারি জজ আসামি? এই তাহলে হয় নাকি? কনসিডার মি, দেন না আমি আসামি হতে রাজি। কাকিমা, আমি না কেন? কেন না আসামি আমি হব? এই না খুকুমনি, তুমি আসামি হবে না। তবে কে হবে? আচ্ছা ওই সৃষ্টিকে আসামি করলে কেমন হয় শশাঙ্ক? আরে পছন্দ তো তোমার বরাবরই ভালো। ব্যাস তাহলে তর্ক শেষ। তো তাই হোক। আসলে আমি না, মানে আমরা দেখতে পাবো একজন মহিলা আসামি হলে তার বিরুদ্ধে কেসটা কেমন যাবে, তাই না গো? হ্যাঁ, তোমাকে তো আবার সুপ্রিম কোর্টের জজ বানানো হবে। আমি কিন্তু সেরকম ভাবে কিছু বলিনি। ঠিক আছে ঠিক আছে, চুপ কর চুপ কর। এই শোনো, তুমি কাজে এসো, কাজে এসো। রাজু, তুমি সেটটা সাজিয়ে ফেলো। হ্যাঁ ঠিক আছে। শোনো, এই হলো মঞ্চ, দেখ। এই যখন ও আসছে, থিয়েটার হবে না হাতি, কি হবে ঘোড়ার মাথা, মারবে 1 লাথি। ঠিক আছে, যে যার জায়গায় চলে যাও। ঠিক আছে, আমি ইশারা করলেই স্টার্ট করো। ঠিক আছে। চল চল বাংলায় উঠছে জলের ছায়া, ফুলের উজ্জ্বল রূপে চল চল বাংলায় উঠছে নিশিম ধরণী লম্বা, তারা থাকে যদি থাকলে শুনে কাল হে গম্ভীর।
আসামি সৃষ্টি ভারতীয় দণ্ডবিধির 302 নম্বর ধারায় খুন হত্যার দায়ে আপনাকে দায়ী করা। আপনি কি এ দোষে দোষী? খেলা কি শুরু হয়ে গেল? আসামি সৃষ্টি ভারতীয় দণ্ডবিধির 302 নম্বর ধারায় খুন হত্যার দায়ে আপনাকে দায়ী করা হবে। আপনি কি এ দোষে দোষী? সিগারেট পান মিষ্টি চা এই যে সিগারেট পান না এই মিষ্টিটা রাজুকে দিয়ে দাও। রাজু পানটা রেখে দাও। তুমি একটা না। এই সৃষ্টি সৃষ্টি তোমার মিষ্টি নাও। নো থ্যাঙ্কস। আরে তুমি সিরিয়াস হয়ে গেলে নাকি? ইটস আ গেম ইয়ার। না না, আমি তো হাসছি। আসলে একটু গম্ভীর ভাব দেখিয়ে পরিবেশটাকে আদালত আদালত করার চেষ্টা করছি। ভয় পাইনি তো। আচ্ছা বলছি কোনো মজা হচ্ছিল নাকি? মজা? কি মজা? হ্যাঁ, ওই কেশববাবু ওনার কি একটা দোষের কথা বলছিলেন ঠিক বুঝলাম না। ভ্রূণ হত্যা। বাবা ভ্রূণ হত্যা? আরে না রে বাবা, ভ্রূণ হত্যা, ভ্রূণ হত্যা। সেটা কি? আমি ঠিক বুঝলাম না, আমি তো তেমন আবার শিক্ষিত নই। আরে বাবা, শিশু জন্মাবার আগে তাকে হত্যা করা? হা ভগবান, এ তো সাংঘাতিক অপরাধ। আমাদের দেশের বাড়িতে এমনটা হয়েছিল বছর 2 আগে। বেচারি মাটা তো বিধবা ছিল। এই তাই নাকি? এই কোন উকিল দাঁড়িয়েছিল? সত্যি বেসবদা, তুমি যাতে অপরাধ খুঁজে বের করেছো না, জাস্ট ফাটাফাটি। থ্যাংক ইউ। সবাই লক্ষ্য করছো যে অপরাধটা আমি বেঁচেছি তার একটা সামাজিক প্রাসঙ্গিক। রাইট। সমাজে এই ভ্রূণ হত্যার প্রভাব সুদূর প্রসারী। আমরা যা কিছুই করি সমাজের মঙ্গলের কথা ভেবেই করি। তাহলে সৃষ্টি শুরু করি। 1 মিনিট। নিন শুরু করুন। মিনট, আমি আদালতের কাছে 20 সেকেন্ড সময় চাইছি, একটু পানের পিকটা ফেলে দিয়ে আসি। সেই পক্ষের উকিল কি বলেন? ধন্যবাদ। ওই 20 সেকেন্ডটা পরে বেশি হয়ে যায়, 15 সেকেন্ড দেওয়া যেতে পারে। 10 সেকেন্ড। আসামির কোনো মত নেই। কেন মুখের পানটা জোর সাহেব? রাজু, গলাটা পরিষ্কার করে আসুন। আমি একটু পানের পিকটা ফেলে আসি। এটা কি আদালত নাকি থুতু ফেলার প্রতিযোগিতা হচ্ছে? আদালতে এমনটা হয় বুঝি? আস্তে আস্তে আস্তে, এক্ষুনি আদালত অবমাননা দেয়। তাহলে সৃষ্টি আপনি দোষী না নির্দোষ? এমন অবস্থায় পড়লে আপনি কি বলতেন? অপরাধ স্বীকার করতেন? অর্ডার অর্ডার। কি সৃষ্টি, আদালতের এক সম্মান বজায় রাখো। আর খেয়াল রাখো, আমাদের শান্তিকে বোঝাতে হবে যে আদালতের কাজকর্ম কি করে চলে। আচ্ছা, ভ্রূণ হত্যা কিভাবে হয় সেটা শান্তি কি করে বুঝবে? আর তাছাড়া এই ফেটিসাইড ব্যাপারটা আমি একেবারেই পছন্দ করছি না। অন্য যে কোনো ব্যাপারে আমাকে দোষী সাব্যস্ত করতেই পারেন। যেমন ধরুন 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 ব্যাংক ডাকাতি, ব্যাপারটা বেশ থ্রিলিং হবে, তাই না? না, এটা ঠিক। নারী সম্মান, মর্যাদা, স্ট্যাটাস এইসব প্রশ্নে এই সময় তুমুল আন্দোলন চলছে সারা বিশ্ব জুড়ে। তার প্রেক্ষিতে এটাই ঠিক। কি হচ্ছে কি এসব? অর্ডার অর্ডার। মিলর্ড, ইনি তো বাড়িতেও মুখ বন্ধ করে রাখতে পারেন না, আর এখানেও না। আপনাকে আশ্বস্ত করার অপরাধে ওকেই বরং আসামি বানানো যাক। কি হচ্ছে কি সৃষ্টি? এই পান খাবেন, মেনে দিয়ে পান। রাজু যাও না, তোমার কাকিমার জন্য একটা পান আনো না, যাও।
এই সৃষ্টি দেবী ভারী মজা করতে পারে, আশ্চর্য মহিলা। হ্যাঁ, উনি অনেক দিক থেকেই আশ্চর্য। যেমন তুমি এক আশ্চর্য জীব। কি হচ্ছে কি এসব? এই সিরিয়াসলি না নিলে না এই নাটকের মঞ্চস্থ করার কোনো মানেই হয় না। এই সৃষ্টি প্লিজ তুমি একটু সিরিয়াস হও, নাহলে খেলাটা সেফ ছেলে মানুষই হয়ে যাবে। হ্যাঁ, অন্তত এই শান্তিবাবুর জন্য। ওকে ওকে, ব্যাক টু ভ্রূণ হত্যা। মিলন, মিলন, আমি নির্দোষ। আমি সামান্য একটা আরশোলা মারতে পারি না, আর সেই আমি কি করে আমার গর্ভের সন্তানকে হত্যা করব মিলনে? হ্যাঁ, রেগে গিয়ে দু একবার দুষ্টু বাচ্চাদের স্কুলে চড় মেরেছি, ব্যাস, এর বেশি কিচ্ছু না। শপথবাণী বলার বই কথা রাজু। হ্যাঁ মিলন, মাতৃত্ব হলো এক পবিত্র বস্তু। তুমি কি করে জানলে কাকা? হ্যাঁ মিলন, মাতৃত্ব হলো এক পবিত্র বস্তু। মাতৃত্বের কল্পনায় এক মাহাত্ম্য আছে। নারী হলো মানব জাতির মাতা। শিশুদের শেখানো হয় মাকে যেন সব সময় তারা দেবী রূপে পুজো করে, আর মায়ের কর্তব্য বিশাল, নিজের জীবন দিয়েও তিনি সন্তানের জীবন রক্ষা করেন। ওটা ভুলে যাচ্ছেন কেন? ওইটা কোনটা কোনটা? ওই যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ গরিয়েশ। হ্যাঁ, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়া। জননীর করুণার কোনো শেষ নেই। কি হচ্ছে কি এসব? এ তো রায়ান মার্টিন তাকে টুকে দেবার মতো। নারী মুহূর্তের জন্য স্ত্রী, কিন্তু চিরদিনের জন্য সে মাতা। এনকোর এনকোর। রাতে অভিনয় চলাকালীন আমার হাত তালি দিয়ে না যেন। না না, আর দেব না, কিন্তু কি অসাধারণ আবেগপূর্ণ কথা, তাই বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৈরি করো রাজু। হ্যাঁ হ্যাঁ, রাজু 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 রাজু, সাক্ষীর কাঠগুলো তৈরি করে রাজু। সারাদিন খালি রাজু 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 রাজু, কোনো কাজ নেই না। সাক্ষী রাখুন, সাক্ষী রাখুন। হ্যাঁ, আমার প্রথম সাক্ষী বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর শশাঙ্ক শেখর বসু রায়চৌধুরী। উচ্চ মাধ্যমিক ফেল। হ্যাঁ ডক্টর রায়চৌধুরী, আপনি আসুন প্লিজ। আপনি শপথ বাক্য পাঠ করুন। আমি ডক্টর শশাঙ্ক শেখর বসু রায়চৌধুরী, আমি এই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ওপর হাত রেখে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। রাজু, গীতা কই? ভুলে গেছি তাই গীতার বদলে ডিকশনারি দিয়েছি, আর কত মনে রাখবো। নাও এক্সামিনেশন টু স্টার্ট। হ্যাঁ ডক্টর রায়চৌধুরী, আপনি আসামিকে চেনেন? হ্যাঁ, বেশ ভালো করেই চিনি। আচ্ছা, সমাজের কোন স্তরে রাখবেন ওকে? একজন শিক্ষার্থী, মানে মাস্টারনি, সারা মাস্টারনি। আচ্ছা, আসামি বিবাহিত না অবিবাহিত? সেটা তো আসামি নিজেই ভালো করে বলতে পারবে। আপনি কি জানেন? সাধারণের চোখে উনি অবিবাহিতই বটে। আর বিশেষ জনের চোখে উনি কি? এই এই, তুমি আর ড্রাইভার পড়োনি? আচ্ছা ডক্টর রায়চৌধুরী, আসামির নীতিগত ব্যবহার সম্পর্কে আপনি কি জানেন? আচ্ছা, ও কি করে জানবে একজন অবিবাহিত মেয়ের নীতিগত চরিত্র কি হতে পারে? না, একটু আলাদা। যেমন যেমন আসামির একটু বাড়াবাড়ি আছে। দু একটা উদাহরণ দিন। উনি পুরুষদের পেছনে একটু বেশি ছোটেন। আহারে, বেচারি পুরুষ। এই কি হচ্ছে কি সৃষ্টি? এটা আদালত অবমাননা হয়ে যাচ্ছে। এই, জজ সাহেব তো হিসি করতে গেছে, তাহলে আদালত অপমাননা হয় কি করে? এই সাথে চলো তো, আমাকে চারপাশে একটু ঘুরে দেখাবে। চলো 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 চলো। প্লিজ, কেসটা শেষ করতে দাও। তুমি চলো না, এই সামনে কি হলো? জল খাওয়াটা আজকে একটু বেশি হয়ে গেছে। স্টার্ট।
হ্যাঁ, যেটা বলছিলাম যে আসামির নীতিগত ব্যবহার সম্পর্কে আপনি কিছু জানেন? হ্যাঁ, হ্যাঁ, দু একটা উদাহরণ দিন। আসামি মাঝে মাঝে একটু অস্বাভাবিক রকম আচরণ করেন, যার কোনো মানেই বোঝা যায় না। কিরকম কিরকম? উনি একবার আমার বিয়ে ঠিক করেছিলেন। এই দেখুন দেখুন দেখুন, এখন কেমন পাগলের মতো জিভ ভেঙাচ্ছে দেখুন। ও বাহ, এ তো বেশ ভালো তথ্য। ঠিক আছে, আপনি কি আপনার জায়গায় বসুন প্লিজ। এরপর আমরা বিখ্যাত অভিনেতা কার্তিক কুমারের কাছে কিছু শুনবো। দেখো পারা পড়শিতে কেমন মাঝে গেঁথেছে বর্ষিতে, দেখো কেনে পড়শিতে। নেন। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব। আরে বলুন, আমার আবার শুটিং এর সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বলছিলাম যে আপনি সৃষ্টি দেবীকে চেনেন? আমার মনে হয় আমি ওনাকে চিনি। মনে হয় মানে কি? বাবা, আত্ম উপলব্ধি করা। আরে দূর মশাই, সোজাসুজি বলুন না ওনাকে চেনেন কি চেনেন না। মাঝে মাঝে মনে হয় চিনি, আসলে কি চিনি? ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ঠিক আছে ঠিক আছে, বলছিলাম যে ওনার সঙ্গে আপনার কবে, কখন, কোথায়, কিভাবে পরিচয় হয়? আমরা একটা নাটক করি, নকল আদালত। উনি ছিলেন সেই দলের একজন সভ্য সদস্য। ও মিলন, আমি এই কথাগুলোকে সরকারিভাবে নথিবদ্ধ করতে চাই। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে হচ্ছে। Proceed, proceed. আচ্ছা, আপনাদের নাটকে আপনারা মাকে কিভাবে চিত্রিত করেন? মানে মাকে ব্যাখ্যা করতে গেলে আপনারা ঠিক কিভাবে করবেন? তিনি যিনি জন্ম দেন, কিন্তু সেই মা যিনি শিশুকে রক্ষা না করে গলা টিপে হত্যা করেন, তাকে আপনি কি বলবেন? তাকে আমি মাই বলবো, কারণ তিনিও সন্তানের জন্ম দিয়েছেন। ও, তার মানে মাতৃত্ব বলতে আপনি বোঝেন? আমি বুঝি সন্তানের জন্ম দেওয়া। আর ধুর মশাই, সে তো কুকুর বেড়ানো সন্তানের জন্ম দেয়। ঠিক ঠিক, কে বলেছে শুধু মানুষেরাই মা হতে পারে? কুকুর, বিড়াল, হাতি, তিমি নয়। কার্তিক কুমারের টপ সব ফর্ম টম রাত্রিরে দেখি। এই সোজা উত্তর দাও। আচ্ছা, বলছিলাম যে আপনি আসামির স্বভাব চরিত্র সম্পর্কে কিছু জানেন? আচ্ছা, এটা কি এই আদালতের জন্য নাকি না তার সত্যিকারের জীবনে? আরে বাবা, সত্যিকারের জীবনে। না, প্রশ্নগুলো আদালতের মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভালো। ঠিক 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 আছে, আপনি আমি আসামির চরিত্র সম্পর্কে কিছু জানি না। আপনি আসামিকে কখনো অপ্রস্তুত অবস্থায় দেখেছেন? অপ্রস্তুত? অপ্রস্তুত না না, আমি দেখিনি, ওই রাজু দেখেছে। রাজু? বাহ, আরে রাজু এদিকে এসো। আরে কি হলো, এসো। শান্তি, কেমন লাগছে বুঝতে পারছো তো? হ্যাঁ, আমাকে ডাকলেন কেন? আমি কিন্তু চলে যাবো। এই রাজু কি দেখেছে? তো আমি কি করে জানবো? আরে আমি তো মজা করলাম। আরে তোমার পরে আমি সাক্ষী দিলাম, এবার রাজুর পালা। আরে বাবা, আদালতে তো এরকমটাই হয় নাকি? যা বলবো মিথ্যা বলবো, যা বলবো সত্য বলবো, সত্য বলবো, মিথ্যা বলবো না। ঠিক আছে। হ্যাঁ, যা বলছিলাম মিস্টার রাজু, ওই কার্তিক বাবুর কথা অনুযায়ী আপনি কিছু দেখেছেন। আপনি কি দেখেছেন? রাজু, ভালো করে সাক্ষ্য দাও দেখি। সেদিন আমার মাথাটা যেমন ভালো করে টিপে দিয়েছিলে, ঠিক তেমনি করে সাক্ষ্য দাও। বেনু, কি হচ্ছে কি? হ্যাঁ, চুপ চুপ। বলুন রাজু, আপনি ঠিক কি দেখেছেন? ব্রহ্মাণ্ড দেখেছি আমি। আরে কাউন, সত্যি করে বল, কি দেখেছিস? বলো রাজু, বলো। ওর মুখোশটা টেনে খুলে দাও। বলো 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 রাজু, কেন করো গুজু গুজু? আমি কয়েকদিন আগে ওর বাড়ি গিয়েছিলাম। কার বাড়ি? ভবেশ কাকুর, ভবেশ স্যারের বাড়িতে, ওর ফ্ল্যাটে। সন্ধ্যাবেলা না, মানে তখন প্রায় রাত্রি হয়ে আসছে, ওখানে উনি ছিলেন। সৃষ্টি সত্যি না আদালতের জন্য বানানো? ভবেশ স্যারের ফ্ল্যাটে প্রায় রাত হয়ে আসছে, সেই সময় আপনি দেখলেন। আচ্ছা, আপনি ঠিক কি দেখেছিলেন? এই ব্যাপারটা বড্ড বেশি ব্যক্তিগত হয়ে যাচ্ছে। নো মাই লর্ড, এটা সম্পূর্ণ আদালতের জন্য।
বলুন বলুন রাজু, আপনি ঠিক কি দেখেছিলেন? আমার আপত্তি আছে। আদালতের বিচারের সঙ্গে এর কি সম্পর্ক? আমার নিজস্ব জীবনকে এখানে টেনে আনার কি অর্থ? সৃষ্টি প্লিজ, এই অভিনয়ের ব্যাপারটা এটা মজার ব্যাপার, এটাকে তুমি প্লিজ সিরিয়াস নাও না প্লিজ। হ্যাঁ বলুন রাজু, আপনি ঠিক কি দেখেছেন? ওখানে ওরা দুজন মুখোমুখি বসেছিল, ভবেশ স্যার আর সৃষ্টি দিদিমণি। হ্যাঁ, আর কিছু? আর কিছু আমার কি, আমি ভাবলাম অত রাতে দুজন মুখোমুখি, ভবেশ স্যার সৃষ্টি দিদিমণি দুজন। আহারে, নাক টিপলে দুধ বেরোবে। তাহলে আমাকে দেখে তোমার মুখ কালো হয়ে গেল কেন? বলো কেন? আর ভবেশ স্যার তো আমায় তাড়িয়ে দিলেন, ঘরে ঢুকতে দিলেন না। অন্য সময় কিন্তু স্যারামুন্ডা করেন না। আমি কি করে জানবো যে ভবেশদা কেন তোমাকে ঘরে ঢুকতে দিল না? আর তোমার সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করার জন্যই তো আমার মুখটা ওরকম কালো হয়ে গিয়েছিল। মিলন, রাজু যা দেখেছে আমার মনে হয় এর চেয়ে আরো বেশি কিছুও দেখেছে। এসব কিছু সরকারিভাবে নথিবদ্ধ করা হোক। রাজু যাও। এর থেকেই বোঝা যায় আসামি সৃষ্টির আচরণ সন্দেহজনক। কাল আমি আমার স্কুলের প্রিন্সিপালের অফিসে যেতে পারি, তার মানে আমার আচরণ সন্দেহজনক? ওনার বয়স কিন্তু 62। মিলন, এই কথাটা সরকারিভাবে নথিবদ্ধ করা হোক। আমি আরো 25 জনের নাম বলে দিতে পারি যাদের সঙ্গে কোনো না কোনো সময় আমি একলা ছিলাম। তাতে কি? আইন চালাচ্ছ তাই না? তোমরা সরকারি ভাষা মানেই বোঝো না। মিলন, এই কথাগুলোকে লিপিবদ্ধ করা হোক। কোন কথা? ওই যে তোমরা সাধারণ কথার মানেই বোঝো না। না, ওই 25 জনের সঙ্গে একা থাকা। 25 জনের সঙ্গে একা? হ্যাঁ, সে তো আমি একটু আগে এই তো শান্তির সঙ্গে একা ছিলাম বেশ কিছুক্ষণ, তাই না? শান্তি বলো, তুমি বলো। হ্যাঁ, মানে এই ঘরে আমরা ওই ম্যাজিক এবং ধর্মীয় সংকীর্তনের কথাই বলছিলাম আর কি। মিলন, এই কথাগুলোকেও সরকারিভাবে লিপিবদ্ধ করা হোক। কিন্তু এসব কি সত্যি আদালতের বিচারে কোনো কাজে লাগবে? আরে বাবা, এটা তো একটা রিহার্সাল নাকি? হ্যাঁ, মজার খেলা। মানে এই বিচার ব্যবস্থা নিয়ে আমরা কতটা সিরিয়াস। এই যে শান্তিবাবু, আপনি একবার কান করে আসবেন প্লিজ। আমাকে ডাকলেন? আরে ঘাবড়াবেন না, আপনাকে শুধু কতগুলো উত্তর দিতে হবে। মানে যে প্রশ্ন আমাকে করা হবে তা? হ্যাঁ, এই তো বুদ্ধিমান মানুষের মতো কথা। আসুন। খেলা তো জমে গেছে। ভয় পাবেন না শান্তিবাবু, এটা তো নকুল খেলা। আসল খেলা তো রাতের বেলা। ও হ্যাঁ, আসল খেলা তো রাতের বেলা। নিন, আপনি শপথ বাক্য পাঠ করুন। যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। বেশ, বলছিলাম যেটা, আপনি তো এখানে নতুন, আপনি প্রথমে আপনার পরিচয়টা আমাদেরকে দিন। আমার ভালো নাম শান্তি, আর ডাক নাম দাঙ্গা। না, আসলে হয়েছে কি, মানে আমি যখন জন্মেছিলাম না, তখন আমার পাড়ায় একটা দাঙ্গা হয়েছিল। তো আমার বাবা ওই দাঙ্গাটাকে শান্ত করার জন্য আমার নাম রেখেছিলেন শান্তি, কিন্তু পাড়ার লোকজন সেসব ভুলে গিয়ে আমাকে দাঙ্গা বলেই ডাকে। ঠিক আছে। শান্তিবাবু, যেটা বলছিলাম, আপনি ওই সৃষ্টি দেবীকে চেনেন? অবশ্যই, তবে এতটুকু সময়ের মধ্যে কাউকে কি পুরোটা চেনা যায়? সবে পরিচয় হয়েছে। উনি কিন্তু ভালো মহিলা। হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যেই আপনি বুঝে গেলেন যে উনি খুব ভালো মহিলা। এই গুণটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। তবে আমার মার চোখে তো এখন ছানি পড়েছে। উনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন। না, আমি চোখ বন্ধ করে জেগে আছি। চাইলেই আমি ঘুমোতে পারি না। আমি কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়তে পারি। এই আমার ব্যাপারটা আলাদা, জানেন তো? আমি যদি মনে করি ঘুমাবো তো শুলেই ঘুম, আর না হলে ওই রাতের পর রাত জেগে বসে থাকতে পারি। সুন্দর, হ্যাঁ, শোনো। হ্যাঁ, বলুন। তুমি না রসুন আর পেঁয়াজ বেটে মাথায় লাগাও, তাই দেখবে তাহলে যে কোনো সময় যে কোনো সমস্যার মধ্যে তুমি ঘুমিয়ে পড়তে পারো। ও আচ্ছা, আপনি বুঝে তাই করেন? কি হচ্ছে কি? অর্ডার হ্যাঁ শুরু করুন। হ্যাঁ, তো শান্তিবাবু, যেটা বলছিলাম যে ওই সেদিন সন্ধ্যেবেলা ভবেশ স্যারের ফ্ল্যাট থেকে রাজু বেরিয়ে আসার 8 ঘন্টা পরে আপনি সেখানে গেলেন। না, তা কি করে হয়? ভবেশবাবুর ফ্ল্যাট তো কলকাতায়, আর আমি তো থাকি এখানে। আর ভবেশবাবুর সাথে আমার তেমন পরিচয় নেই, আমি ফটোও দেখিনি। না,
এই কেসটার খাতিরে ধরে নেওয়া হচ্ছে যে ভবেশ বাবুর সঙ্গে আপনার পরিচয় আছে, এবং সেদিন সন্ধ্যাবেলা রাজু বেরিয়ে আসার 8 ঘন্টা পর আপনি ভবেশ স্যারের ফ্ল্যাটে গিয়েছিলেন। মানে আরে বাবা, সবটাই তো কাল্পনিক। এমনকি এই অপরাধটা আসামে শুধু সত্যিকার। কি ঝামেলা রে? না না, আমি এর মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে, আমি ভবেশবাবুর ফ্ল্যাটে গেলাম, তারপর বলবেন তো আপনি? আমাকেই বলতে হবে? খুব কঠিন কাজ। আসামি ভবেশবাবু। ঘরটা অন্ধকার, অন্ধকার, নির্জন অন্ধকার। আমি গিয়ে দেখি দরজা বন্ধ। দরজা বন্ধ? বাইরে থেকে নয়, ভিতর থেকে। আমি দরজা ধাক্কা না, বেল বাজালাম, একজন দরজা খুললো। দরজা খুলে একজন অপরিচিত লোককে দেখলে যেমন বলে, তেমন এক মুখ বিরক্তি নিয়ে বললেন, কাকে চাই? আমি বললাম, ভবেশবাবু আছেন? উনি বললেন, না নেই বলে মুখের উপর দড়াম করে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর 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 কি হলো? তারপর কি হলো বলুন? তারপর আমি ভাবছি আমি কি করি। আসলে আমি তো গিয়েছিলাম ওই ভবেশবাবুকে আমাদের যাত্রা উৎসবের উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানাতে। তো ভাবছি কি করি, চলে যাব না অপেক্ষা করব না চলে যাব। এমন সময় শুনি ঘরের মধ্যে কে যেন কাঁদছে। একজন মেয়ে কাঁদছে। তাই শুনে মনে হলো পরিবারের কেউ নয়। আচ্ছা, এটা কেন মনে হলো আপনার? কেমন যেন ফুপিয়ে ফুপিয়ে, কেমন লুকিয়ে লুকিয়ে কাঁদছে। আমি বেশ কিছু কথাও শুনতে পেলাম। কথা? কি কথা? কি কথা শুনেছেন? কি কথা বলুন? তখন মেয়েটি বলল, তুমি যদি এই অবস্থায় আমাকে পরিত্যাগ করে যাও, তবে আমি কোথায় যাব? তখন ছেলেটি বলল, সেটা তোমার সমস্যা, আমি তো আর কিছু করতে পারি না, আমি তো আর আমার সুনামটা নষ্ট করতে পারি না। তখন মেয়েটি বলল, তুমি শুধু তোমার সুনামের কথা ভাবছো? তুমি কি নিষ্ঠুর? তারপরেও মেয়েটি বলল, তুমি যদি আমাকে না দেখো, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। মনে রেখো, তোমার এই প্রত্যাখ্যানের জন্য 2টো জীবন নষ্ট হয়ে যাবে। তুমি 2টি প্রাণের হত্যাকারী হবে। ভয়ঙ্কর হাসি। হাসি? হ্যাঁ, বইতে তো তাই লেখা আছে, ভয়ঙ্কর হাসি। থামো, যথেষ্ট হয়েছে। মিথ্যে, এটা সর্বৈব মিথ্যে কথা। আমি কিন্তু বই দেখেই বলেছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর হাসি। তারপর কি হলো? তারপর কি হলো? তারপর আমি তো বই থেকেই বললাম। আরে চালিয়ে যাও সত্যি, শাবাশ! বন্ধ করো, তোমরা সব নির্লজ্জ, তোমরা মিথ্যা বলছো, বন্ধ করো। আরে কি বলছো কি তুমি? তুমি দাঁড়াও। হ্যাঁ শান্তি, শান্তি বলো, তুমি কি বলছো বলো। শান্তি, এরপর কেউ যদি একটা কথা বলে তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাবো। প্লিজ শান্তি বলো, তারপর কি হলো? আমি সব ভেঙে ফেলবো। সৃষ্টি, তোমার বিবেক তো পরিষ্কার, তাহলে তো রেগে যাচ্ছ কেন? তোমরা সবাই মিলে দল বেঁধে আমার পেছনে লেগেছো, সবাই ষড়যন্ত্র করছো। না ম্যাডাম, ওরকম কিছু না। শান্তি, শান্তি বলুন, তারপর কি হলো? শান্তি, তুমি যদি একটা কথা বলে তাহলে কিন্তু আমি। শান্তি, ভয়ঙ্কর হাসি, তারপর কি হলো? আমি পাতাটা খুঁজে পাচ্ছি না। মিলন, এতক্ষণ ধরে যা যা শুনলেন আশা করি সবই লিপিবদ্ধ করা হয়েছে। নোট করো, নোট করুন, পাতার পর পাতা নোট লিখে মাথা মারো। আমিও দেখবো তোমরা আমার কি করতে পারো। চেষ্টা করে দেখো, দেখো। এইভাবে বোধহয় ম্যাডামকে বলাটা উচিত হলো না। সমাজটা একেবারে নোংরামিতে ভর্তি হয়ে রয়েছে, কোনো কিছুই আর পবিত্র নেই।
সেই জন্য আমাদের মতো চিন্তাশীল মানুষদেরকে এইসব বিষয়ে আরো বেশি সিরিয়াসলি ভাবতে হবে। ঠিক কথা। চিন্তা ভাবনা যদি সঠিক না হয় তাহলে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। কিন্তু সত্যি কি এমন কিছু হয়েছিল? মেনু চুপ করো, বসো বসো। সুরেন্দ্র, সত্যি কি হয়েছে, মানে কি ভাবছো? সেটাই তো রহস্য। তবে আমার মনে হয় শেষটা আমরা সবাই জানি। কি? ওই যে দাঙ্গা, মানে শান্তি শান্তি এতক্ষণ ধরে যা যা বলেছে, যদিও বইয়ের পাতা থেকে পড়ে বলা, তবু আমার মনে হয় এর মধ্যে সত্য কিছুটা থাকলেও থাকতে পারে। তার মানে সৃষ্টির সঙ্গে ভবিষ্যৎ কিছু আছে? নিঃসন্দেহে। এ মা, ছি 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 ছি। এই রে, দরজার ছিটকিনিটা পড়ে গেছে। এই দরজাটা নিয়ে এটাই মুশকিল, ভিতর থেকে ঠিক মতন বন্ধ না করলে না বাইরে থেকে ছিটকিনিটা পড়ে যায়। দাঁড়ান 1 মিনিট, বাইরে কি আছে কিনা দেখি। আরে রমন! আরে রমন! আরে মনি! আরে দরজার ছিটকিনিটা পড়ে গেছে রে, এটা খুলে দিয়ে যে না। সর্বনাশ, বাইরে তো কেউ নেইও দেখছি আমি। দাঁড়ান, আমি আরেকবার চেষ্টা করি। আচ্ছা, আমি যখন ওই সিগারেট পান মিষ্টি জল নিয়ে এলাম, তারপরে আপনি গিয়ে দরজাটা বন্ধ করলেন না, তখনই বোধহয় এমনটা ঘটেছে। আরে সুখেন্দ্র, শুনানি আবার শুরু হোক। মিনট, আসামিকে সাক্ষীর কাঠগড়ায় আসতে বলা হোক। হ্যাঁ, আদালত তো চলছে। ওরা আমাকে তোমার কাছে যেতে দেবে না মা। আমি আলাস্কায়, আন্টার্কটিকা, নিউগিনি, পাপুয়ায়, উরুগুয়ে বা ব্রাজিলে, দুরূহ জঙ্গলে যেতে পারি, কিন্তু তোমার কাছে যেতে পারি না মা। আন্দামানের জারোয়া পল্লীতে, নাগাল্যান্ডের যুথবদ্ধ জীবনে, অন্ধ্রের সমুদ্র উপকূলে বা উড়িষ্যার জেলেদের পর্ণকুটিরে অবলীলায় আমি ঘুরতে পারি, নামতে পারি সমুদ্র বেলায়। শুধু তোমার কাছে যাওয়া নিষেধ আমার। গ্রামে গঞ্জে জীবিকার খোঁজে, মহারাষ্ট্রের বাঙ্গালোরে, চণ্ডীগড়ে, দিল্লির বসন্তকুঞ্জে বা রাজারহাটে পরিযায়ী শ্রমিকের স্বপ্নে, নির্বাণ শ্রমজীবীদের কোলে আমার অবাধ গতায়াত। শুধু আমি তোমার কাছে
নিষেধাজ্ঞার প্রতীক মা আমার। তোমার স্বপ্ন সমেত তুমি আমাকে ছুঁড়ে দিয়েছিলে মেঘের কাছে, মেঘটা তোমাকে আর ফিরিয়ে দিল না আমায়। তুমি ধুলোর উপর দিয়ে ছুটলে, জলের মধ্যে দিয়ে গেলে, তবু মেঘের গায়ে ধুলো জল কিছুই লাগলো না। মা আমার, তোমার গোটা জীবনটা দিয়ে যাদের তুমি ভালোবাসা দিলে, বদলে পেলে শুধুই অবহেলা, তাদের মুখে তুড়ি মেরে নিয়ে এসো এই পৃথিবীতে আমায়, তারপর ফেটে পড়ো জ্বলন্ত আগুন শিখায়। মিলন, আসামিকে সাক্ষীর কাঠগড়ায় যেতে বলা হোক। আসামির সৃষ্টি কাঠগড়ায় দাঁড়ান। আদালতে এই ঔদ্ধত্য আর মানা যায় না। রাজু, আসামিকে কাঠগড়ায় দাঁড় করো। আমি আমি দিচ্ছি। সৃষ্টি চলো, সৃষ্টি চলো, সৃষ্টি চলো, চলো তো। সুরেন্দ্র, গাউন টাউন পরে নাও। হ্যাঁ, এই কার্তিক একটু এসো তো, হেল্প করো। সৃষ্টি দেবী, নিন, আপনি শপথটা নিয়ে ফেলুন, শপথটা নিন। হ্যাঁ, মানে খেলাটা তাড়াতাড়ি শেষ করুন। সৃষ্টি দেবী, আপনি শপথটা নিয়ে নিন। দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে শপথ নেওয়া। সৃষ্টি, অনুরোধ করছি, না সাবধান করে দিচ্ছি, আদালতে অবমাননা কিন্তু আর সহ্য করা হবে না। আপনার নাম সৃষ্টি ভট্টাচার্য? এই পদবিটা ভবেশ বাবুর না? শান্তি, ওকে উত্তর দিতে দাও। আচ্ছা সৃষ্টি দেবী, আপনার বয়স কত? আসামি উত্তর দিন। আমি জানি, ওর বয়স কম করে 32। ধন্যবাদ বেনু দেবী। উল্টো পাল্টা লোককে ধন্যবাদ দিচ্ছ কেন? আসামিকেই তার বয়স বলতে হবে। সৃষ্টি, তোমার বয়স কত? একজন মহিলার বয়স জানাটা অভদ্রজনিত, উচিত নয়। এই যে দাঙ্গা বাবু, উচিত অনুচিতটা আপনার কাছে শিখতে হবে। মনে রাখবেন, এটা আদালত, আদালতের রায় চূড়ান্ত। আসামিকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো উত্তর দেওয়ার জন্য। আসামির নিরাপত্তার মধ্যেই আমরা আসামির উত্তর পেয়ে গেলাম। আমি যতদূর জানি, আসামের বয়স 32 ছাড়িয়েছে। মানে আমি লিখে দিতে পারি। আমার মনে হয় আমাদের সমাজে এবার বাল্য বিবাহ চালু করা উচিত। রজস্বলা হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। এই যে মেয়েদের সব ঠিঙ্গি নাচ কায়দা করে, তোমরা যাকে প্রমিসকিউটি বলো, সব খোলামেলা মেলা খেলা বন্ধ। মন বিদ্যাসাগর কি আর খেয়ে কোনো কাজ ছিল না? এটা অবশ্য সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা সৃষ্টি, এত পরিণত বয়স পর্যন্ত আপনি বিয়ে করেননি কেন? না মানে আপনার কি বিবাহের কোনো সুযোগ আসেনি? আর যদি এসে থাকে তো তাকে আপনি এভাবে হেলায় হেরালেন কেন? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে চুপ করে থেকে ক্রমাগত আদালত অবমাননা। আরে আমাদের কথা বাদ দিন, আদালতের তো একটা মান সম্মান আছে নাকি? নিশ্চয়।
সাক্ষীর কাঠ গড়ায় আসবেন প্লিজ। আরে আমি তো তখন থেকে ভাবছি আমাকে টাকা দিচ্ছে না কেন? খাবে যে ওহো আচ্ছা আচ্ছা আসুন। আচ্ছা নিন শপথ বাক্য পাঠ। যা বলবো সত্য বলবো, সত্য বলবো, মিথ্যা বলবো না। আচ্ছা আসামি এত পরিণত বয়স পর্যন্ত বিয়ে করেনি কেন? খুবই সহজ, বিয়ে হয়নি তাই। না না মানে হয়নি কেন? একজন বছর 30-এর মেয়ে। এই মেয়ে না মহিলা বলুন, হ্যাঁ? ওর বয়স কম করে 34। আসলে ও বিয়ে করতে চায় না, যে চায় সে এক মুহূর্তে বিয়ে করে ফেলতে পারে। চায় না কেন? বিয়ে না করেও যদি বিয়ের সুযোগ পাওয়া যায় তো বিয়ে করার দরকারটা কি? এই যে আজকালকার বাজারে এই যে মেয়েরা চাকরি করার নামে বাইরে বেরোচ্ছে, হোটেলে খাচ্ছে যাচ্ছে, কত অচেনা ছেলেদের সঙ্গে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। এইভাবেই তো সমাজে পাপ ঢোকাচ্ছে, মহিলা সমাজে দুর্নাম ছড়াচ্ছে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? যখন একজন মহিলা একজন পুরুষের সঙ্গে মেলামেশা করে তখন কি একটা সীমা রেখা যায় না? যতই তাদের মধ্যে পরিচয় গভীর হোক না কেন, এই সৃষ্টির কথাই ভাবুন, কি মজা করে, ধিঙ্গিপনা করে, এই দিন রাত কত অচেনা ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। না না আমার মনে হয় উনি সবার সঙ্গে একটু খোলাখুলি মিশতে পছন্দ করেন। হ্যাঁ খোলাখুলি তো। হ্যাঁ? না মানে আদালতে প্রশ্নটা উঠলো তাই বললাম, নলে আমার কি দরকার? আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? এই উনি যেভাবে ভবেশদার সঙ্গে খোলাখুলি মেলামেশা করেন, কোন অনুষ্ঠানের পর ভবেশদার সঙ্গেই বাড়ি ফেরা চাই, আমি বাবু বলে কিছুতেই যাবে না। কিন্তু ভবেশ বাবু তো বিবাহিত, দুটো ছেলে মেয়েও আছে। হ্যাঁ আমার মনে হয় উনি একজন বয়স্ক মানুষের সান্নিধ্য পেতে চাইছেন। তো আমরা এবার কি এমন ছোড়াছুড়ি বলুক না? এই তো খানিকক্ষণ আগে বক বক করে আমার মাথা ধরিয়ে দিয়েছে, এখন চুপ কেন? আর রাজুর সঙ্গে যে কেচ্চাটা করেছে, রাজু তো আর বয়স্ক নয়। কি রাজুর সঙ্গে কি করেছে? সেটা রাজুই বলুক না। এই রাজু তুমি একবার এখানে এসো। আমি কিছু জানি না। একদিন অনুষ্ঠানের পর হ্যাঁ। রাজুকে ফসলানোর চেষ্টা করেছিল। হাই ও রাজু বলো না, কি মা? বলো না। এই রাজু তুমি এসো, তোমার সাক্ষ্য এই কেসের জন্য অত্যন্ত জরুরি। এসো 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 এসো। বলো। ওই সেদিনকে শোয়ের পর হ্যাঁ। ওই একাডেমির কোনার ঘরে হ্যাঁ। বাদিকে গ্রিন রুমটায় ওইখানে আমি নাটকের জিনিসপত্র গোছাচ্ছিলাম। তারপর আমি যখন ওই কস্টিউমগুলো গোছাচ্ছিলাম তখন ওই সময় আমার হাত ধরে আমাকে ওকে বিয়ে করার কথা বলেছিল। মিথ্যে কথা, ও আমার হাত ধরেছিল। চুপ! আমি হাত ছাড়িয়ে নিলাম, ও সরে গেল, বললো কাউকে কিছু বলবে না কিন্তু। মিথ্যে কথা। চুপ! আসামিকে চুপ করে থাকতে আদেশ দেওয়া হচ্ছে। তারপর বললো তুমি যদি কাউকে কিছু বলো আমি তোমায় দেখে নেবো। আর চোর মারাটা? এই কথা শুনে আমি ওকে একটা চোর মেরেছিলাম। চোরটা আমি ওকে মেরেছিলাম। আমি তখনই বলেছিলাম আমি চুপ করে থাকবো না, আমিও তোমায় দেখে নেবো। তুমি যদি কাউকে কিছু বলো আমি তোমায় দেখে নেবো। বাহ, মেলোড্রামাটা জমে উঠেছে তো। ব্যাপারটা বেশি নাটক হয়ে যাচ্ছে না? আমিও তো ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ ছিলাম, কই এমনটা তো মনে হয়নি। আমরা তো আর তখন ছিলাম না, কি করে জানবো কি হয়েছে না হয়েছে? এ কি বলছেন আপনি? হ্যাঁ এ কি বলছেন? না, আদালতে শান্তি বজায় রাখ। আমার কিছু বক্তব্য আছে। হ্যাঁ আপনি যা বলার কাজ করে এসে বলুন। রাজু ঠিক আছে তুমি যাও। বলুন। ওনাকে জিজ্ঞেস করুন উনি কেন একটা নীল তরল পদার্থে ভরা শিশি ওনার হাত ব্যাগে রাখেন। ওটা অ্যাসিড হতে পারে কিংবা কোনো পেস্টিসাইড। হয়তো বাগানের পোকামাকড় মারার জন্য প্রয়োজন হতে পারে। আপনি কখন কিভাবে জানলেন যে উনি ওনার ব্যাগের মধ্যে বিশেষ শিশি ভরে রেখেছেন? ওরা ছাত্রী, ছোট ছোট ছাত্রী আমাদের কমপ্লেক্সেই থাকে। সে দিন 10 আগে হঠাৎ এসে বলল সৃষ্টি দিদিমণি এটা পাঠিয়েছে। কি পোকা মারা বিষ? না, একটা
চিঠি চিঠি, হ্যাঁ? আর তাতে লেখা দেখা করো প্লিজ, ঠিক দুটো না না 5টা, স্কুলের সামনে 7 ভাই কেবিনে। না প্লিজ প্লিজ আপনি কথা বলবেন না, চুপ করুন প্লিজ। হ্যাঁ আপনি বলুন। তারপর আমি 5টায় ওই স্কুলের সামনে 7 ভাই কেবিনে পৌঁছে যাই, আর উনি ঠিক মিনিট 5 বাদে সেখানে এসে উপস্থিত হন। তারপর আমরা একটা ফ্যামিলি কেবিনে গিয়ে বসি, অবশ্যই ওনার কথা মতো। তারপর আমরা চা এবং মামলেট অর্ডার করি। আর ঠিক তখনই উনি মুখ মোছার জন্য ব্যাগ খুলতেই আমি ওই নীল তরল পদার্থে ভরা শিশিটা দেখতে পাই। কিন্তু কিন্তু উনি তো আপনাকে নিশ্চয়ই কিছু বলেছিলেন, মানে সেরকম কিছু বলুন, সেরকম কিছু। উনি আমাকে জানিয়েছিলেন যে উনি আমাকে বিয়ে করতে চান। অদ্ভুত। তারপর তারপর উনি জানায় যে উনি গর্ভবতী। এই শশাঙ্ক, তুমি সত্যি বলছো? আরে ভাই, মিথ্যে বলে আমার কি লাভ? শিশুটির পিতৃ পরিচয় কি জানতে পেরেছিলেন শশাঙ্ক? ওই শিশুটির বাবাকে, শিশুটির পিতৃ পরিচয় উনি আমাকে গোপন রাখতে বলেছিলেন, আমি ওর কথা রেখেছি। আরে বাবাকে! এই তুমি চুপ করবে। আমি বলেছিলাম বাড়ির বউদের বাড়ি থেকে বের করে দেওয়াটাই প্রথম। বুঝতে পারছি না, সৃষ্টি একজনের দ্বারা গর্ভবতী হল, আরেকজনকে বিবাহ করতে চাইল। ঠিক তাই। আর আপনিও ওর কথা শুনে ওর গর্বের সন্তান সহ ওকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? এক কথায় উত্তরটা না। আর ঠিক তখনই উনি ব্যাগ থেকে বিশেষ চিঠিটা বের করেন। না মানে আমি কি পুরো কথোপকথনটা বলবো? না, হ্যাঁ, তুমি হ্যাঁ। প্রতিজ্ঞা করেছিলে। হ্যাঁ বলুন বলুন বলুন। ওর খারাপ লাগবে। আচ্ছা, কবে আদালত আসামির ভালো লাগা মন্দ লাগা ভাবতে শুরু করেছিল? From when? From when? I say, continue. তারপর ওই এটা সেটা বলছিল আর কি, যেমন ওই সুখেন্দ্র কেন ওকালতি পেশায় ব্যর্থ। তারপর এই রাজুকে দিয়ে বেনু দেবী ঠিক কি কি কাজ করার, মানে সেটা ওই কেশব বাবুর কাছে অবহেলা পান বলেই, নাকি মহিলার স্বভাবই হলো যে বয়সে ছোটদের দিয়ে একটু ইয়ে করানো, আর কি এইসব আর কি। এইসব বলেছে নুচ্ছার মহিলা? হ্যাঁ, তারপর এই কার্তিক, ভেদা কার্তিক অভিনয়ের জানে না। সে তো বলবেই, নিজের চোখে দেখেছি কিনা। আহা, কাম টু দ্য অরিজিনাল পয়েন্ট। তারপরও আমাকে বলল যে আমি বিয়ে করতে ইচ্ছুক কিনা। যদি ইচ্ছুক হই তাহলে আমি ঠিক কেমন মেয়ে পছন্দ করি। আমি বললাম পরিণত, বুদ্ধিসম্পন্ন। তখন সে আমাকে বলল যে পরিণত মহিলা অনেক কষ্ট করে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে সে হয়তো আমার থেকেও বেশি শিক্ষিত, এমনকি সে হয়তো পুরুষের ভালোবাসার কাছে উপেক্ষিতা হয়েও সেই পুরুষের সন্তান গর্ভে ধারণ করে আছে। আসলে মেয়েটি ভদ্রলোকের প্রতিভাকে পুজো করত, কিন্তু তিনি শুধু তার শরীর চিনলেন। হ্যাঁ, শরীর। আসলে বলতে চাইছিল যে ওর কোনো দোষ নেই, ও শুধু বাচ্চাটাকে বাঁচাতেই বিয়ে করতে চায় এবং আমাকেই বিয়ে করতে চায়। আমি ওই বিশ্বাসঘাতকের নাম জানতে চাইলে প্রথমেও কিছুতেই বলতে রাজি হচ্ছিল না। তারপর অনেক জোরাজুরির পর সে বলল, তার নাম হলো ভবেশ বাবু।
তাহলে খোলে থেকে বিড়ালটা বেরুল। হ্যাঁ, তারপর আমার অবশ্য নামটা বলা শোভা পায় না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। না না, ওই আদালতে অন্যের কাছে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করা কোনো দোষের কিছু নয়। আপনি বলুন। তারপরও আমার গায়ে এসে পড়লো। আমি বললাম, এসব এসব আপনাকে মানায় না। তখন ও উঠে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবলে ওটা সত্যি? ওটা তো একটা ঠাট্টা। নিচকে ঠাট্টা? তার মানে আসামি প্রথমে শশাঙ্ককে পাকড়াও করতে চেয়ে বিফল হয়ে ওই রাজুকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আপনি কিছু বলবেন? এই রাজু সাক্ষ্য বয়ানের ব্যাপারে আমার কিছু বলবার আছে। কি? কারণ ওই ঘটনার আমিও একজন সাক্ষী ছিলাম। ঠিক আছে, আপনি কাঠ করে এসে বলুন। হ্যাঁ, আপনি যান প্লিজ, বলুন। এই রাজু যা বলছে তা পুরোপুরি সত্য নয়। সত্যটা কি? সত্যটা হলো, আমি মঞ্চের উইংসের পাশ থেকে দেখলাম ওই আসামি রাজুর ওপর হামলে পড়ে কিছু একটা ফিস ফিস করে বলছে। তখন রাজু বলল যে না না, এই পেনু কাকিমাকে না জানিয়ে সে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই কথাটা শোনার পরে তখন আসামি বলল, আর কতদিন ওই পেনু কাকিমার আঁচলের তলায় থাকবে? আমি তোমার ভরণ পোষণ করব, আমার সঙ্গে থাকলে তুমি স্বাধীনভাবে জীবন উপভোগ করতে পারবে। এই কথাটা শোনার পরে তখন রাজু বলল যে না না, তোমার এই অবস্থায় তোমায় যদি বিয়ে করি তাহলে লোকে আমাকে নিন্দামন্দ করবে, আমাকে ছেড়ে দাও, নয়তো বেনু কাকিমাকে আমি সব বলে দেবো। এই কথাটা শোনার পরেই তখনই আসামি রাজুকে একটা চড় মারে। চুপ! তার মানে আসামি যে রাজুকে জবরদস্তি করেছিল সেটা আপনি শুনেছেন? শুনেছি কি মশাই, নিজের চোখে দেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। হ্যাঁ, আমার আরো কিছু বলার ছিল মিলট। মিলট নয়, মিলট একমাত্র উকিলরাই বলে। আপনি হুজুর বলুন। হুজুর, আমার আরো কিছু বলার ছিল হুজুর। হ্যাঁ বলুন, কি বলতে চান? এই আসামির এক মাস্তুত ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আছে। একটা নাটকের ওয়ার্কশপে আমাদের পরিচয় হয়েছিল। সে আসামির সম্পর্কে অনেক কিছু জানে, আমাকে অনেক কিছু তথ্য দিয়েছে। কিরকম? এই আসামি এর আগেও নাকি একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ও, দ্যাটস দ্য পয়েন্ট। যদিও আমার শোনা ঘটনা, শুনেছি আসামি 15 বছর বয়সে প্রেমে ব্যর্থ হয়ে একবার আত্মহত্যা করার চেষ্টা করে, আর তার সেই প্রেমটা ছিল তার নিজের মামার সঙ্গে। নিজের মামার সাথে প্রেম? অনৈতিক প্রেম। এর থেকে বোঝা যায় আসামির অতীত কালিমা লিপ্ত। আমার আরো একটা অ্যাডিশন আছে। কি? এই যে মামার কথা হচ্ছে, শুনেছি এই মামা নাকি এক মস্ত বড় অভিনেতা ছিল। আমার মনে হয় ওই আসামি ওনার অভিনয়ে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েছিলেন। সাক্ষী হিসেবে আমার কিছু বলার আছে। আপনি তো জজ। না, এখন জজ বেরু, মানে যতক্ষণ আমি সাক্ষী দেবো। কেন? এদিকে এসো। এই হরবর কোনা মেয়ে ছেলের এই হরবরানি আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ, বলো। অর্ডার, অর্ডার। আপনি শপথ বাক্য পাঠ করুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব।
আচ্ছা কেশববাবু, আপনি কি করেন? ব্যবসা? না না, আমি একজন সমাজ সেবক। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিন আপনার কথা শুরু করুন। আমি মাঝে মাঝে আমাদের অঞ্চলের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রায় সাহেবের কাছে যাই। তিনি সম্মানীয় ব্যক্তি এবং আসামে সৃষ্টি যে শিক্ষায়তনে শিক্ষকতা করেন উনি তার গভর্নিং বডির সভাপতি। তা কিছুদিন আগে আমি একবার ওনার সঙ্গে দেখা করতে যাই, দেখি উনি পাশের ঘরে কার সঙ্গে কথা বলছেন, আর যার সঙ্গে কথা বলছেন তার গলাটা আমার চেনা চেনা মনে হলো। গলাটা কার? বলছি বলছি, আরে গলাটা একটু ভিজিয়ে নি রাজু। ও কিছুক্ষণ পর রায় সাহেব ওনার ঘর থেকে বেরিয়ে আসে। আমি জিজ্ঞাসু মুখে ওর দিকে তাকাতেই উনি বলেন যে একজন শিক্ষিকা তার কাছে একটা আর্জি নিয়ে এসেছে, তার বিরুদ্ধে একটা এনকোয়ারি কমিশন বসেছে, উনি সেটাকে এড়াতে চান। আমি তখনই বুঝেছি তিনি কিনি। সে কি আপনার পরিচিত? বলছি তো 2 মিনিটের জন্য জয় বানিয়েছি তার রব কথা। হট রাজু, এতো দুদিন পর রায় সাহেবের জন্মদিন, আমি ফুলের তোড়া টোড়া নিয়ে গিয়েছি। দেখি রায় সাহেব পাশের ঘরে কার সঙ্গে যেন টেলিফোনে কথা বলছে, আর গলাটা খুব রাগি রাগি। উনি বলছেন না না, বিয়ের আগে সন্তান সম্ভবা হয়ে পড়াটা পাপ। এই অবস্থায় একজন শিক্ষিকাকে বাচ্চাদের পড়ানোর কাজে রাখা যায় না। ওকে বরখাস্ত করতেই অর্ডারটা সই করার জন্য আমার কাছে আজই পাঠিয়ে দিন। তাহলে বুঝুন তিনি কার কথা বলছিলেন। কি কাণ্ড, ওরা চলে যাবে। আচ্ছা আপনি কি করে জানলেন যে রায় সাহেব আসামি সৃষ্টির কথাই বলছিলেন? अक्लमंदों के लिए इशारा ही काफी है। हेलो फोटो পেস্টিসাইডের শিশি। এই শেষ প্রমাণ পাওয়ার পরই আসামির বিরুদ্ধে কেস সাজানো সম্পূর্ণ হলো। আসামি পক্ষে উকিল তো আপনার কোনো সাক্ষী নেই, ডাকুন। ধর্মাবতার, এবার প্রথম সাক্ষী ওই অধ্যাপক ভবেশ ভট্টাচার্য। অধ্যাপক ভবেশ ভট্টাচার্য হাজির। অধ্যাপক ভবেশ ভট্টাচার্য হাজির। অধ্যাপক ভবেশ ভট্টাচার্য হাজির। উনি অনুপস্থিত। আমার দ্বিতীয় সাক্ষী ওই বিদ্যায়তনের সভাপতি পৌরপ্রধান রায় সাহেব। না না, উনি এখানে আসতে পারবেন। নেক্সট।
তৃতীয় সাক্ষী মিলন দত্ত। উনিও অনুপস্থিত। তবে তো লেটার চুকেই গেল। তাহলে লয়ার অফ দ্য প্রসিকিউশন আর্গু তো সংক্ষেপে। মিলন, আসামি সৃষ্টির বিরুদ্ধে যে কেস আনা হয়েছে নৈতিকতার দিক থেকে তা ভয়ঙ্কর। আসামি এমন একজন মহিলা যিনি মাতৃত্বের নামে কলঙ্ক লেপে দিয়েছেন। আসামির বিরুদ্ধে যে দায় আনা হয়েছে তা হলো ভ্রূণ হত্যা। কিন্তু এর চেয়েও বড় অপরাধ উনি করেছেন, সেটা হলো অবিবাহিত মাতৃত্ব। আমাদের দেশে, সমাজে, ধর্মে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কখনো ভালো চোখে দেখা হয় না, তাকে পাপ বলে গণ্য করা হয়। এখন যদি অনাগত শিশুকে ইনি মা জন্ম দেন এবং তাকে প্রতিপালন করেন, তাহলে আমাদের সমাজের শুভ বুদ্ধি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। মিলর্ড, ভ্রূণ হত্যা পাপ, কিন্তু তার চেয়েও বড় অপরাধ অবৈধ সন্তান প্রতিপালন করা। আর এই কাজকে সমর্থন করলে বিবাহ নামক প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্বই থাকবে না। মিলর্ড, আসামি মহিলা বলে কোনো সহানুভূতি পেতে পারে না। নারীর ধর্মই হলো সমাজের বুদ্ধিকে উচ্চস্তর স্থানে প্রতিষ্ঠিত করা। না স্ত্রী স্বতন্ত্র মহারথী। স্ত্রী জাতি স্বাধীনতার জন্য তৈরি নয়। এই আত্মবাক্য মেনে আমি বলছি, না সৃষ্টি স্বতন্ত্র মহারথী, সৃষ্টি ও স্বাধীনতা পাবার অধিকারী নয়। করুণা নয়, এই জঘন্য অপরাধের জন্য আসামিকে কঠিন থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সাধু 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 সাধু। আসামি পক্ষের উকিল কিছু বলবেন? হ্যাঁ, ধর্মাবতা, অপরাধ যে গুরুতর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষ মাত্রই ভুল করে, আর কম বয়সের যুবতী মানুষ তো সহজেই বেপথে চলে যায়। যে অপরাধ সে করেছে এবং এখনো করে চলেছে তাকে স্বীকৃতি দিয়েই বলছি, যদি দয়া করা যায়। ধর্মাবতার দয়া, মানুষের জন্য দয়া। রায় দেওয়ার আগে আসামিকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া আদালতের নিয়ম। আসামের সৃষ্টি, তোমার কিছু বলার আছে? হ্যাঁ, অনেক কিছু বলার আছে আমার। এতদিন আমি কিছু বলিনি। কতবার ভেবেছি কিছু বলি, আমার অন্তরে শব্দের ঝড় ভেঙে পড়েছে, হৃদয় ভেঙে গেছে অশ্রু স্রোতে, কিন্তু প্রত্যেকবার আমার ঠোঁট স্তব্ধ থেকেছে। ভেবেছিলাম কেউ আমাকে বুঝবে। আসলে যখনই ভেবেছি কিছু বলবো, তখনই আমার চারপাশে যাদেরকে দেখতাম তাদের এত বোকা লাগতো, এমনকি আমার ভালোবাসার জনকেও, যে আমার হাসি পেত। আর হাসতে গিয়ে ভেতরে ভেতরে আমি ফুপিয়ে কাঁদতাম। জীবন আনন্দের, এর প্রতিটা মুহূর্ত নতুন, আনন্দের। নিজেকেও কেমন নতুন মনে হয়। আকাশ, পাখি, মেঘ, বৃষ্টি, গাছের শুকনো ডাল, কি সতেজ ফুল, কত শব্দ বা অনন্ত নৈশব্দ, ওষুধের কড়া গন্ধ বা বর্ষার জুঁই ফুলের বাস, সবই তো পরিপূর্ণ জীবন। বেঁচে থাকার জন্য এই জীবন আমার খুব প্রিয়, খুব 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 প্রিয়। প্রিয়। তারপর মনে হলো এই জীবনকে ছুঁড়ে ফেলে দিলে কেমন হয়। জীবন তো বিষাক্ত এক সাপ, যা নিজেকেই কামড় বসায়। জীবন যেন এক নেশা, এক ক্লান্তিকর অভিজ্ঞতা, কেমন এক প্রতারণা, বিশ্বাস ভঙ্গের দীর্ঘশ্বাস।
মিলন, জীবন অতি বিপজ্জনক, জীবনকে ফাঁসে দিতে হবে। না জীবন জীবনা মহারথী, জীবন জীবনের উপযুক্ত নয়। জীবনকে একটা এনকোয়ারির সামনে বসালে কেমন হয়? তাকে চাকরি থেকে ছাড়িয়ে দাও। কেন কেন কেন? সে তো বাচ্চাদের ভালো করে পড়িয়েছে, তাদের ভালোবেসেছে। জীবন খুব সহজ সরল নয়, আর মানুষও নির্দয়। যারা তোমার সঙ্গে রক্ত মাংসের সম্পর্কে জড়িত তারাও। একটাই জিনিস জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ, তা হলো শরীর। আর এই সত্যটা নাকচ করতে চাইলেও এটাই সত্য। অনুভবের কথাটা বেজায় ফাঁক, অথচ ওই অনুভবই আমাকে পুড়িয়ে মেরেছে। বিষে জর্জরিত হয়েছে শরীর, কিন্তু বাচ্চাদের গায়ে তার আঘাত লাগতে দিইনি। আমার নিজস্ব জীবনে যেটা ঘটেছে সেটা তো একান্ত আমার ব্যাপার, সেটা তো অন্য কারো ব্যাপার হতে পারে না। প্রত্যেকেরই একটা নিজস্ব জীবনযাপনের ভঙ্গি থাকে, সেটা অন্যের মাথা ব্যথার কারণ হতে যাবে কেন? ছেলেমেয়েরা চুপ 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 চুপ, সাইলেন্স। বাচ্চারা, এরা সব কারা এখানে? এরা কারা? একবিংশ শতাব্দীর কিছু সভ্য লোকের সব দেহ, ওদের মুখে নীতির কথা, অথচ জঠরে অতৃপ্ত কামনা। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর মুখের চেহারা, কি ভয়ঙ্কর মুখের চেহারা। আমাকে একলা ফেলে যেও না, আমাকে একলা ফেলে যেও না, যেও না, যেও না। এই অসভ্য নোংরা লোকগুলোকে আমি সত্যি ভয় পাই, আমি ভয় পাই, আমি ভয় পাই, ভয় পাই। হ্যাঁ, আমি পাপ করেছি। আমি আমার মায়ের ভাইকে ভালোবেসেছিলাম। বাড়িতে ছিল কড়া শাসন। যখন আমার উদ্ভিন্ন যৌবন কুড়ি থেকে ফুল হয়ে ফুটে উঠছি আমি, তখন সে আমাকে প্রেম দিয়েছিল। আমি কি করে বুঝবো যে যখন আমি অন্য এক আমিতে ফুটে উঠছে, ইচ্ছে করছে অন্য কারোর মধ্যে নিজেকে মিশিয়ে দিতে, খুঁজতে ইচ্ছে করতো জীবনের নতুন অর্থ। সে যদি তোমার আত্মীয় হয় তাহলে সেটা পাপ। আমি তখন জানতাম না পাপ কি, বিশ্বাস করুন আমি জানতাম না। আমি আমার মৃতা মায়ের নামে শপথ রেখে বলছি আমি জানতাম না। কিন্তু সবাই, এমনকি আমার মা এর বিরোধিতা করলো। আর আমার সাহসী নায়কটি লেজ গুটিয়ে পালালো। ইচ্ছে করছিল মেরে মুখ ফাটিয়ে দিয়ে ওই কাপুরুষের। মনে মনে ওর মুখে থুতু দিয়ে ছাদ থেকে লাফ দিয়েছিলাম মরবো বলে। না না, আমার শরীর মরেনি, মরেনি। ভেবেছিলাম মন বোধহয় মরে গেছে, কিন্তু না, আবার ভালোবাসলাম এক বুদ্ধিমান সুসংস্কৃত লোককে। এ তো প্রেম নয়, এ যেন পূজা। তো ভুল ভুল আবার ভুল। সেই পূজার বেদিতে আমি আমার শরীরকে বলে দিলাম। আমার বুদ্ধিমান সংস্কৃতজ্ঞ দেবতা পূজা নিয়ে চলে গেল। আমার মন, প্রেম, স্বপ্ন, এসবের কোনো কিছু দাম নেই তার কাছে। তারও কাছে শরীরের জন্যই শরীর। এই শরীরটা হচ্ছে বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। আমি ঘেন্না করি, আমি এই শরীরটাকে ঘেন্না করি। ভালোবাসি, আমি আমার শরীরটাকে ভালোবাসি, ঘেন্না করি। কিন্তু এই শরীরটাই তো শেষ পর্যন্ত থাকবে তোমার কাছে। তোমাকে ছেড়েও কোথায় যাবে?
তুমি বা কোথায় যাবে তাকে ছেড়ে? এই শরীরটা হয়তো নষ্ট করেছে তোমাকে, কিন্তু অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত এই শরীরটাই তো দিয়েছে তোমাকে। এটা তো মিথ্যে নয়। আর এখন শুধু সেই মুহূর্তের সাক্ষী, যখন একটা কুড়ির মতো ফুটে উঠবে, যা হবে আধো আধো কথা বলা, হেসে কুটোপাটি খাওয়া, নিচে বেড়ানো একটা জীবন। আমার সন্তান, আমার অস্তিত্ব, আমার শরীর এখন শুধু তার জন্য, আমার সন্তানের জন্য। তার একটা মা চাই, মা, একটা পারিবারিক, একটা সামাজিক স্বীকৃতি চাই, সমাজে তার একটা নাম চাই, একটা পরিচিতি চাই। ইয়েস, আইডেন্টিটি, আইডেন্টিটি, আইডেন্টিটি। আসামি সৃষ্টি, মন দিয়ে শোনো। তোমার অপরাধ ভয়ঙ্কর, তোমার কোনো ক্ষমা নেই। তোমায় প্রায়শ্চিত্ত করতে হবে, দায়িত্ব জ্ঞানহীনতাকে দূরে সরিয়ে রাখতে হবে। সমাজের বিধিকে তো অস্বীকার করা যায় না। সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে বিবাহ নামক প্রতিষ্ঠান। মাতৃত্ব অতি পবিত্র ধর্ম, তো তার জন্য তুমি যে ঔদ্ধত্য দেখিয়েছ, যে অবিমৃষ্যকারী কাজকর্ম করে বেরিয়েছ, তা কিছুতেই ক্ষমাযোগ্য নয়। তোমার নীতি বিচ্যুতি শুধু এই প্রজন্মকেই নয়, পরবর্তী প্রজন্মকেও বিপথে নিয়ে যাবে। স্কুল কমিটি খুব সঠিক কারণেই তোমাকে বরখাস্ত করেছে। ঈশ্বর সহায়, সমস্ত ধ্বংসাত্মক কাজই ঠিক সময়ে বন্ধ করা গেছে। আশা করা হচ্ছে ভবিষ্যতে তুমি বা তোমার মতো আর কেউ এই ধরনের কাজ করবে না। তোমার পাপের চিহ্ন যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে না থাকে, সেই জন্য এই আদালত রায় দিচ্ছে যে তুমি বেঁচে থাকবে, তোমার গর্ভস্থ সন্তানকে মেরে ফেলা হবে। আমি কিছুতেই করতে দেব না। তো আপনারা নকল আদালতের মোহরা দিচ্ছিলেন। নকল আদালত, পরিত্যক্ত একটা হল ঘরে বাইরে থেকে দরজা বন্ধ করে মোহরা। আমার মজবুত দাঁত কালানোর মতো কাজ করতে গেলেন কেন আপনারা? আরে মশাই, এটা একবিংশ শতাব্দীর তৃতীয় দশক। দেশে বিদেশে সন্ত্রাসবাদীদের গোপন হানায় রাষ্ট্র ব্যবস্থা আতঙ্কিত। দুপুর থেকে একদল বেটা ছেলে মেয়ে ছেলে দরজা বন্ধ করে কিসব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। লোকেরা জানে না, আমরা পুলিশেরা জানি না। সন্দেহ তো হবে। আমার তো একবার মনে হলো আরবান নকশালদের মিটিং চলছে না তো। আবার ভাবলাম সমাজের বিধি বহির্ভূত কোনো কাজ হচ্ছে নাকি। দুটো মেয়ে ছেলে
ছোটা বেটা ছেলে। ও আপনারা আদালত আদালত খেয়েছিলেন, সারা পেছনে ডান্ডা ঢুকিয়ে দিল না, ওইসব খেলা হবে চেলা কাঠে মাথা পুরা বেড়াবে। বাবা, চোখ মুখের অবস্থা দেখে তো মনে হচ্ছে সব এখানে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি বাইরে গিয়ে 3টে হুইসেল দিচ্ছি, তার মধ্যে সবাই বাইরে বেরিয়ে আসবেন। ভয় পেও না মা আমার, তোমার আঘাত নেব তুলে আমার শরীরে। রঙিন মৃত্যুর কথা ভুলে তুমি ভাবো প্রত্যাখ্যানই শেষ কথা নয়। ব্যথার যন্ত্রণা ভুলে না হয় একটা চুমুই দিও আমায়। ভাবো তুমি মা আমার, কত যন্ত্রণা সয়েছে সীতা, কুন্তি, দ্রৌপদী, বেহুলা, কিংবা একালের যত ধর্ষিতা বালা। তোমাদের সবার অভ্যন্তরে আমি শুয়ে আছি, নির্বাসিত ভগ্ন চিত্তে, প্রণয়ে, যেন এক অনন্ত শয্যায়। মাগো, আমি জানি কত কষ্ট করে লালন করেছ আমায়, হৃদয় বিদারক ভালোবাসায়। সব দুঃখ ভুলে ভালোবাসার বাগানে আমার হৃদয়ের পূর্ণ পরিমাপে প্রসারিত করেছ প্রেম সন্তাপে। জন্মের পর তুমি আমি দুজনেই যাব রণাঙ্গনে, প্রেমের বিলাস থেকে দূর দূর ব্যবধানে। মা আমার কৃতদাসী, আমি তোমায় ভালোবাসি। জন্মে জন্মে জিতব তোমার আমার রক্ত ঘামে। এই নাটকের নেপথ্যে যারা কাজ করেছেন, সঙ্গীত গৌতম ঘোষ, উনি এই মুহূর্তে আজকে এই মঞ্চে উপস্থিত নেই। আলো করেছেন
সৌমেন চক্রবর্তী। আমি সৌমেনকে একটু মঞ্চে আসতে বলছি। ধ্বনি এবং শব্দগ্রাহক অনিন্দ নন্দী। অনিন্দ একটু যদি মঞ্চে আসেন। মঞ্চ সৌরভ পয়রা। মঞ্চ নির্মাণ মনীন্দ্র আছেন? হ্যাঁ, মনীন্দ্র। মদন এই মুহূর্তে নেই। রূপসজ্জায় ছিলেন মোহাম্মদ আলী। আজকে রূপসজ্জার দায়িত্বে ছিলেন দেবজিৎ। পোশাক সামগ্রী, পোশাক পরিকল্পনা শর্মিলা বসু। পোশাক সামগ্রী প্রণব মঞ্চে আছেন? প্রণব একটু আসবেন। সহযোগিতায় ছিলেন অসীম, রম এবং রুদ্র। এরা যদি একটু মঞ্চে আসেন। অভিনয় করেছেন গুরুপদ, অমল, শান্তনু, শিপ্রা, শর্মিলা, বাদল, সৌরভ, কাজল শম্ভু, বিতান বিন্দু। এই নাটকের অনুসৃজন এবং পরিচালনায় কুন্তল মুখোপাধ্যায়। প্রযোজনা নিয়ন্ত্রণ করেছিলেন গুরুপদ মিত্র। এই নাটক আমাদের বিজয় তেন্ডুলকারের প্রতি শ্রদ্ধা। 60-এর দশকে তার লেখায় নাটক আজ 2023-এ এসেও আমাদের মনে হয় সামাজিক বাস্তব পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে এখনো অত্যন্ত বাস্তব হয়ে রয়েছে। আমরা সেই কারণেই এই নাটককে আবার দর্শকের কাছে নিয়ে এসেছি। আমরা চাই তেন্ডুলকারের এই নাটকের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত জায়গায় এই নাটকের বার্তা, নাটকের বাণী ছড়িয়ে পড়ুক। জয় হোক নাটকের, জয় হোক ভারতবর্ষের নাটকের, জয় হোক বাংলার নাটকের। আপনারা সকলে নাটকের সঙ্গে থাকুন, নাটককে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে।